কোথায় কোথায় না তোমায় খুঁজেছি। আশা করি আজ আর ফিরিয়ে দেবে না মেঘলা। বিক্রম, তুমি তো দেশের রাজকুমার, তোমাকে আমি ফেরাবো কি করে, সেই সাহস তো আমার নেই। এরপরে রাজকুমার বিক্রম মেঘলাকে মহলে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে। রাজকুমার আর মেঘলার বিয়ের পরে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। রাজকুমার রাজ্য অভিষেক হয়ে যায় রাজ্যের রাজা, এবং সেই রূপ মেঘলাও হয়ে যায় সেই রাজ্যের রাজরানী, নাম হয় মেঘবতী। কিন্তু কিছু মাস পরে মেঘলার কিছু পরিবর্তন রাজকুমার লক্ষ্য করে। সে কারো সাথে বেশি একটা মেশে না, মন খারাপ করে সারাক্ষণ বসে থাকে। মেঘবতী, তোমার কি হয়েছে? কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কারো সাথেই তেমন একটা মেশো না, মন খারাপ করে চুপচাপ বসে থাকো। কি হয়েছে আমায় বলো। না না রাজামশাই, আমার তেমন কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না। রাজা বিক্রম রানী মেঘবতীকে কিছু জিজ্ঞাসা করলে সে সবসময় একই উত্তর দিত, তার কিছুই হয়নি। রাজা বিক্রম আমাকে প্রায় জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি কিভাবে বলি? আমার যে এই রাজপ্রাসাদে দম বন্ধ হয়ে আসে, আমার মনটা একদম ভালো থাকে না। বিয়ের আগে কত কাজ করতাম, গ্রামের কত লোকের সাথে মিশতাম, প্রকৃতি দেখতাম, আমার এই মহলের ভেতরে তো কিচ্ছু ভালো লাগে না। এ কথা আমি রাজাকে কিভাবে বলবো? এটা কি বলা যায়? এইভাবেই রানী মেঘবতী মন খারাপ নিয়ে থাকতে থাকতে একসময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং কঠিন অসুখে পড়ে যায়। মহারানীর এটা কি হয়ে গেল? সারাদিন কিচ্ছু না খেয়ে কেমন ঘুমিয়ে পড়ে আছে। যাই রাজামশাইকে বলি গিয়ে। দাসী এই খবর রাজার কানে দিতেই রাজা রাজবৈদ্যকে ডেকে আনে। আচার্য বৈদ্য, রানীকে আপনি সুস্থ করে দিন। দিন দিন রানী কেমন নিস্তেজ হয়ে পড়ছে, জানি না কি হয়েছে। নাওয়া খাওয়া তো একদম ছেড়েই দিয়েছে। রাজা মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, রানীর তেমন কিছু হয়নি। তবে হ্যাঁ, উনি ভীষণই মানসিক অবসাদে ভুগছে। রানী তো সাধারণ ঘরের একজন মেয়ে, এই রকম রাজমহলে বন্দি জীবন রানী একদম সহ্য করতে পারছে না, তাই দিন দিন ঝিমিয়ে পড়ছে। যদি তাই হয় তবে এর উপায় বলুন। ওকে তো আর আগের জীবনে আমি ফেরত পাঠাতে পারি না। না না রাজামশাই, ফেরত পাঠাতে হবে না। রানীমায়ের চেনা পরিচিত লোকজন থাকলে এখানে ডেকে আনুন, তাতে রানীমার মন ভালো থাকবে। মন ভালো থাকলে রানীমা নিজে থেকেই সুস্থ হয়ে উঠবেন। এই কথা শোনা মাত্রই রানীর সুস্থ হওয়ার স্বার্থে রাজা বিক্রম তার পরিবারের লোকজনকে খবর পাঠায়। ঝুমা মারে, এইটা তোর অনেক বড় সুযোগ, হাতছাড়া করলে হবে না। চল চল, আমাদের ডাক এসেছে। হ্যাঁ মা, আমিও তো তাই ভাবছিলাম। চলো, তুমি আর আমি ওই রাজপ্রাসাদে এখন রাজ করব। রানী মেঘবতী একা একা মন খারাপ করতে থাকে। ঠিক তখনই তার মা আর দিদির গলা শুনতে পায়। ঝুমা বোন আমার, কি হয়েছে তোর? তোর শরীর খারাপ হয়েছে শুনে মা দেখ কত উতলা হয়ে এখানে ছুটে এসেছে। এ কি মা, ঝুমা, তোমরা কখন এলে? তোমাদের দেখে আমার যে কি ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একদম চিন্তা করিস না, আমরা চলে এসেছি, এইবার তুই একদম সুস্থ হয়ে যাবি। হ্যাঁ রে মা, তোকে দেখার জন্যই তো ছুটে এলাম। আহারে, আমার সোনা মেয়েটা কত শুকিয়ে গেছে, দেখ ঝুমা। রানী মেঘবতী সৎ মা আর তার বোনকে দেখে অনেক খুশি হয়। তারপর থেকে সবসময় খুশিতে থাকতে শুরু করে। মা তুমি দেখো তো আমাকে মেঘলার মতো লাগছে কি না? বাবা ঝুমা, তোকে কত সুন্দর লাগছে। আগে যদি এমন করে থাকতিস, রাজকুমার তোকেই বিয়ে করতো রে। মা, আগে কি হতো না হতো ওই সব ভেবে এখন আর সময় নষ্ট করলে হবে না। এরপরে দেখো, আগে আগে হোতা হে কেয়া। এখন তুমি শুধু দেখবে আমি কি করতে পারি। মেঘলার ওই রূপের সৌন্দর্য দিয়ে রাজকুমারকে বশে করে রেখেছে। তুমি দেখো ওর রূপ আমি কিভাবে নষ্ট করতে পারি। আরে ঝুমা, তুই কবে এত বুদ্ধিমতী হলি বলতো? আমার তো দেখে বুকটা গর্বে ফুলে উঠছে রে। নে নে, তাড়াতাড়ি শুরু কর তাহলে। ঝুমা কিছু বিষাক্ত পাতা বেটে একটা মিশ্রণ তৈরি করে আর মেঘলার ফেস প্যাকের কৌটোর মধ্যে তা ভরে দেয়।
দেখো মা, দেখো তোমার মেয়ে কত বুদ্ধিমতী হয়েছে। তুমি ভাবো তাহলে, এইবার এই ফেস প্যাকের কৌটোটা মেঘলার চোখের আড়ালে ওর ড্রেসিং টেবিলে রাখতে পারলেই হলো। দেখছি তো তাই ঝুমা, তবে খুব সাবধানে করবি যা করার, আমার কিন্তু খুব ভয় করছে। এরপরে ঝুমা ফেস প্যাকের কৌটোটি মেঘলার চোখের আড়ালে তার ড্রেসিং টেবিলে রেখে আসে। এই তো আমার কাজ এবার শেষ। মহারানী আসবে আর রূপচর্চা করবে, আর এরপরে যা রূপের ঝলক ফুটে উঠবে তাতে মহারাজা ঘাড় ধাক্কা দিয়ে বার করলো বলে। রানী মেঘবতী ড্রেসিং টেবিলের সামনে বসে ভাবতে থাকে, সত্যি কত ভাগ্য আমার, মহারাজা আমায় কত ভালোবাসে। আমার কপালে যে এত সুখী দিন দেখা বাকি ছিল আমি তা ভাবতেই পারিনি। না চাইতেই ফেস প্যাক, গয়নাগাটি কত কিছু চলে আসে যেটা আমার কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এইদিকে নাকি দাসী এসে আবার আমায় সাজাবে, এ তো আমি নিজেও করে নিতে পারি, কিন্তু সবাই হাসাহাসি করবে। এ কি রানীমা, এই ফেস প্যাকটা তো শেষ হয়ে গেছিল, আবার ভর্তি হয়ে গেল কিভাবে? তুমি জানো না তোমাদের মহারাজ কত ভালোবাসে, শেষ হওয়ার সাথে সাথেই আনিয়ে দিয়েছে, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আপনার মুখে মাখিয়ে দিচ্ছি। নিন মহারানী, এইবার 20 মিনিট বসে থাকুন। দাসী মেঘবতীর সারা মুখে ফেস প্যাক লাগানোর সাথে সাথেই মেঘবতীর মুখ জ্বালাপোড়া করতে থাকে। এ কি হচ্ছে? আমার মুখটা তো জ্বলে পড়ে যাচ্ছে। কি মাখালে দাসী, তাড়াতাড়ি ধুয়ে দাও, আমি যে এই জ্বালা সহ্য করতে পারছি না। এ কি মহারানী, কি বলছেন আপনি? আমি তো এই ফেস প্যাকটাই মাখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এখনই তুলে দিচ্ছি। এরপরে দাসী মেঘবতীর মুখটা ভালো করে মুছে দেয়, কিন্তু মেঘবতীর সারা মুখ লাল লাল দাগে ভরে যায় এবং কুৎসিত হয়ে যায়, আর মেঘবতী খুব কান্নাকাটি করতে থাকে। এটা কি হয়ে গেল আমার সাথে? আমার মুখটা যে একেবারে কুৎসিত হয়ে গেছে। রানীমা, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। না না দাসী, তোমার যে কোনো দোষ নেই সেটা আমি জানি। ঠিক আছে, তুমি এখন যাও। এরপরে এই খবর রাজা জানতে পারে। রাজা জানতে পেরে দাসীকে অনেক প্রশ্ন করে, কিন্তু কিভাবে এসব হলো তার কোনো কিছুই রাজা বুঝতে পারে না। তুমি কেঁদো না মেঘবতী, তোমার রূপ যেমনই হোক, তোমার প্রতি আমার ভালোবাসা একদম কমবে না। এরপরে রাজবৈদ্যের ঔষধে মেঘবতী সুস্থ হয়ে যায়, আবার আগের মতো জীবনযাপন শুরু করে। মহারাজ, আপনি আমাকে ভালোবাসেন জানতাম, কিন্তু এতটা ভালোবাসেন তা আমি আজ জানলাম। ওহ, এই মেঘলাকে আমি আর সহ্য করতে পারছি না মা। এত ভালোবাসা আসে কোথা থেকে? এর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, না হলে তো আমি মরেও শান্তি পাবো না। এই দাসী, এইদিকে শোন, কোথায় যাচ্ছিস শুনি? আগে এই শরবতটা রানীমার কক্ষে দিতে যাচ্ছি। রানীমা প্রত্যেক দিন সকালে এই শরবতটা মহারাজাকে দেন, আর মহারাজা খেয়ে শিকারে বার হয়। ও তাই বুঝি? দে দে, আমাকে দে, আমি দিয়ে আসছি, তোরা তো কষ্ট করতে হবে না, আমি আছি না। এই কথা বলে ঝুমা দাসীর হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। রানীমা, দাঁড়া মেঘলা, দাঁড়া, খুব শিগগিরই তোর ওপর থেকে রানীমা নামটা না ঘুচিয়েছি আমি। এরপরে ঝুমা জলের গ্লাসটা মেঘবতীর ঘরে রেখে আসে। এই তো মেঘবতী আমার কত খেয়াল রাখে, কোনো দিনও ভোলে না। যাক, শরবতটা খেয়ে নি। এই কথা বলেই রাজা বিক্রম গ্লাসটা তুলেই মুখে দিতে যাবে, তখনই ঠাস করে ফেলে দেয়। এ কি, শরবতের মধ্যে টিকটিকি কোথা থেকে এলো? এটা খেলেই তো আমি এক্ষুনি মরে যেতাম। রানী, রানী কোথায় তুমি? কি হয়েছে মহারাজ, আপনি চিৎকার করে ডাকছেন কেন? রানী মেঘবতী, আমার শরবতে টিকটিকি কোথা থেকে এলো? এটা খেয়ে নিলে আমার কিছু হয়ে যেতে পারতো। তোমার কি আমার প্রতি এইটুকুও খেয়াল রাখার সময় নেই? মহারাজ, আপনি বিশ্বাস করুন, দাসী যেই শরবতটা বানিয়ে দিয়ে যায় আমি সেটাই আপনার জন্য রাখি। মহারাজার কাছে রানী মেঘবতী প্রথমবার বকা খেয়ে খুবই কান্না করে। রানী মেঘবতী, তুমি এইভাবে কান্না করো না, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু এরপর থেকে তুমি একটু খেয়াল রেখো, এইরকম ঘটনা আর যেন কখনো না ঘটে। ঠিক আছে মহারাজ, এরপর থেকে অনেক সাবধানে সব কিছু দেখব। আপনি আমায় বিশ্বাস করেছেন, এটাই আমার কাছে অনেক পাওয়া।
মেঘবতী, আমি তোমায় বিশ্বাস করব না তাহলে কে বিশ্বাস করবে? তোমাকে আমি 15 বছর ধরে অপেক্ষা করে পেয়েছি। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী। এইদিকে দুইবার হেরে যাওয়ায় ঝুমা বসে কান্না করতে থাকে। কি হলো মা? আমি তো কিছুই করতে পারলাম না। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে আমিও যে কান্না থামাতে পারি না। তোর জন্য বড্ড কষ্ট হচ্ছে। এবার তুই আমার ওপর ভরসা রাখ, শেষ চেষ্টা আমি করব। তুই যে আমার একমাত্র মেয়ে, তোকে রাজরানী করেই ছাড়বো, এই আমি প্রতিজ্ঞা করলাম। এরপরে মা আর মেয়ে এক তান্ত্রিকের খোঁজ করে জঙ্গলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যায়। তান্ত্রিক বাবা, আমাদেরকে উদ্ধার করুন, বাঁচান আমাদের, আমরা যে অনেক বিপদে পড়েছি। হ্যাঁ তান্ত্রিক বাবা, একজনের জ্বালায় আমাদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে, ওকে সরাতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না। আমি তোদের এমন একটা জিনিস দেব যা দিয়ে তোরা ওকে বশে করে রাখতে পারবি। এই চুলের কাঁটাটা একবার তার মাথায় গুঁজে দিবি, তারপরে দেখবি কি হয়। তারপরে সেই তান্ত্রিক ঝুমার হাতে একটা চুলের কাঁটা দেয়। বাহ তান্ত্রিক বাবা, এটা দারুণ, আমি এটা নিয়ে গেলাম। মেঘবতী, আমি শিকারের জন্য বার হচ্ছি, তুমি সাবধানে থেকো। এই কথা বলে রাজা শিকারের জন্য বার হয়ে যায়। একটু পরেই ঝুমা আর ঝুমার মা মেঘবতীর ঘরে আসে। এই তো আমার মেঘলা মা, কত সুন্দর বসে আছে। এই দেখ মেঘলা, আমি তোর জন্য কি এনেছিলাম দেশের বাড়ির থেকে। তুই তো এখন রানী হয়েছিস, এই জন্য এটা তোকে দিতে এতদিন ভয় পাচ্ছিলাম। এইসব সামান্য তুচ্ছ জিনিস তুই আর পড়বি কি না এইসব ভেবে আর কি। এইসব কি বলছো দিদি? কেন নেব না? তোমরা আমার জন্য ভালোবেসে যা দেবে আমি তাই নেব। নাও ঝুমাদি, আমার চুলে তুমি এটা পরিয়ে দাও। আরে, আমি তো শিকারের জন্য যাচ্ছি, এইদিকে আমি আমার তীর ধনুকটাই তো আনতে ভুলে গেছি। যাই, ঘরে গিয়ে নিয়ে আসি। এইদিকে ঝুমা কাঁটাটি মেঘলার মাথায় পড়াতেই একটা বাদুড়ে পরিণত হয়। দেখ কেমন লাগে এবার। তুই কি ভেবেছিলি তোর জন্য আমি উপহার আনবো? এইবার সারা জীবন আমাদের পেছন পেছন এই বাদুড় হয়ে ঘুরতে হবে তোকে। আর ঠিক সেই সময় রাজকুমার এসে হাজির হয়। আরে, ঘরে বাদুড় কিভাবে উঠছে? এটা কি হচ্ছে? রাজকুমারকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে তার সামনে চলে যায় আর কিছু বলার চেষ্টা করতে থাকে। আর রাজকুমার লক্ষ্য করে বাদুড়ের মাথায় একটা কাটা গোজা। আহারে, এই বাদুরটার মাথায় আবার কাটা কোথা থেকে এলো? দাঁড়া, আমি এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। আর কাটা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই রানী আগের রূপ ফিরে পায়। তখন রাজকুমারকে সে সব কিছু বলে। আমাকে বাঁচাও রাজকুমার, ওরা আমাকে পাখি রূপে বন্দি করেছিল, ওরাই আমার সর্বনাশ করার চেষ্টা করেছিল। আর এতদিন যা ঘটেছে আমার সাথে আমি এখন ভালোই বুঝতে পারছি ওরাই করেছে। ওরা আমার ভালো কখনো চায়নি, ওদেরকে বন্দি করো। রাজকুমারও সমস্ত ঘটনা বুঝতে পেরে যায়। তুমি চিন্তা করো না মেঘবতী, আজ থেকে তোমার আর কিচ্ছু হবে না। আমি ওদেরকে কারাগারে নিক্ষেপ করব। এরপরে ঝুমা ও তার মাকে সারা জীবন কারাগারেই কাটাতে হয়, আর রাজা আর রানী মিলে সুখে সংসার করে। বন্ধুরা, ভিডিওটি দেখে কমেন্ট করতে ভুলো না। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।